এবং দুর্গাপুরে নীরেন্দ্রনাথ চক্রবর্তী প্রথম আসেন নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে 1996 সালে। সেটা আমাদের 3 দিন ধরে গান্ধীময়ের কাছে যে সিধু কানু স্টেডিয়ামটা রয়েছে সেখানে আমাদের পুরো মানে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রতিনিধিরা আসে। সেখানে নীরেন্দ্রনাথ চক্রবর্তী এসেছিলেন, সমরেশ মজুমদার এসেছিলেন, আরো অনেক কবি সাহিত্য এবং যেটা গানের ইয়েতে আমাদের চক্রবর্তী অজয় চক্রবর্তী এবং বিভাস যে নাটক সেটাও এসেছিল। তো নীরেন্দ্রনাথ চক্রবর্তীর দায়িত্ব কিছুটা আমার উপরে পড়ে দেখাশোনার ক্ষেত্রে। তখন মানে আমি সদ্য কলেজ থেকে পাস করে জাস্ট এসেছি, সেটা স্কুলের মধ্যে দিয়ে এটা ওনাদের লম্বা চড়া মানুষ, একটি কালো কোট যে ছবিটা আপনারা প্রায় দেখেন, একটি কালো কোট লম্বা, ওনারা মিশে এসেছিলেন। তো নীরেন্দ্রনাথ চক্রবর্তী যেটা বলছিলাম যে ওনার লেখালেখি জগৎ তখন 1945 সালে আমাদের সারা পৃথিবীব্যাপী একটা আন্দোলন হয়েছিল। আপনারা জানেন যে লেনিন গ্রাদ থেকে লেনিন ছাত্রদের উদ্ধার করা হয়। তখন কলকাতাতেও এর একটা প্রাদুর্ভাব দেখা যায়। তখন আমাদের স্বাধীনতার ঠিক পূর্ব মুহূর্তে সারা দেশ বিশ্বব্যাপী একটা তোলপাড় শুরু হয়। তখন তালা পার্ক অঞ্চল দিয়ে একটা মিছিল যায়, আপনারা জানেন, শ্যামবাজার ওখান থেকে। তখন পুলিশের গুলি চলে এবং গুলি চলাকালে একজন মানুষ মারা যায়। তো সেই বিভৎস চেহারা দেখে বা সেই চশমা রক্ত দান দেখে তার মধ্যে উনি তখন কবিতা লিখছেন, তার মধ্যে দিয়ে তিনি কবিতা লেখেন। সেই কবিতাটি তার পরবর্তী সংখ্যাতে দেশে ছাপা এবং তার একটা বড় জায়গা। এবং আমরা একে দেখি, আমরা একটা যেটা দেখি যে রবীন্দ্র পরবর্তী যুগে পরবর্তীকালে 40 দশকে যারা কবিতা চর্চার মধ্যে এলেন, তার মধ্যে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায় এবং অরুণ বসু থেকে আরম্ভ করে যারা বামপন্থী যে ভাবনা চিন্তার মধ্যে আসে, নীরেন্দ্রনাথ চক্রবর্তী কিন্তু পুরোপুরি বামপন্থী চিন্তাধারার মধ্যে কিন্তু আমরা একদম সরাসরি যেটাকে বলি, বা সুভাষ মুখোপাধ্যায় আছেন, সেটার মধ্যে কিন্তু নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কথা লিখছেন। যেমন কলকাতার যিশু লিখছেন, উলঙ্গ রাজার কথা লিখছেন, কিন্তু সরাসরি বামপন্থী চিন্তাধারার মধ্যে কিন্তু তিনি ঢুকছেন না। এই বামপন্থী চিন্তাধারা ঢুকছেন না কেন, এটা আমরা একবার প্রশ্ন করেছিলাম। 122 বাংলার ধান থাকেন আগে, কিন্তু যেটা বলি তার আগে শৈশবটা কেটেছে তারা পার্ক অঞ্চলে। এবং আপনারা জানেন, যেটা লাকি জানা উচিত পারবে, যে আমাদের শৈলজানন্দ মুখোপাধ্যায়ের বাড়ি এবং তারাশঙ্করের বাড়ি তালা অঞ্চলে, এবং গৌর কিশোর ঘোষ যেটা দেশ পত্রিকা দিয়ে, এবং সজনীকান্ত দাস শনিবারের চিঠি, সেটা কিন্তু ওই তালাপাড় ওই দিকটাতেই অঞ্চলটাতে ঘিরে। এবং ওনার বাড়ি মানে পাশেই একদম থাকেন তারাশঙ্কর, তারপরে শৈলজানন্দের বাড়ি ভাড়া বাড়িতেই উনি শৈশব জীবনটা কেটেছে। তারপরে বুঝতেই পারছেন যে একটা সাহিত্যের পরিমণ্ডলটা শৈশব থেকে তার তারুণ্যের জায়গা থেকে একটা মানুষকে তো তার সামাজিক ভাবনাটাকে অনেকটা ত্বরান্বিত করে। সেটা কিন্তু নীরেন্দ্রনাথ চক্রবর্তীর মধ্যে প্রভাব অনেক বেশি। এবং আজকে আমাদের রবীন্দ্র চর্চার মধ্যে আমাদের কথা হচ্ছিল, উনি মনে মনেই ঠিক করেছিলেন তরুণ বয়সে যে রবীন্দ্র ভাবনা এমনভাবে তরুণ সমাজকে নিয়ে চার একদিকে বামপন্থা, দুটোর মধ্যে ওনার একটা গোড়া জল সৃষ্টি হয়েছে প্রচন্ড ভাবে। তো উনি নিজেই ঠিক করছেন, এবং অনেক লেখাতেও আছে, যে আমি বামপন্থার মধ্যে দিয়ে পুরোপুরি নিজেকে উৎসর্গ করবো। বামপন্থার মধ্যেও তো অনেক ভুল ভ্রান্তি আছে। আজকে যদি বামপন্থা সরে যায়, তখন চিন্তা করুন, তখন তার 30 বছর বয়স, উনি কিন্তু একটা নির্দিষ্ট জায়গার মধ্যে দিয়ে রয়েছেন। এটা একটা বড় শিক্ষণীয় ব্যাপার, যে বামপন্থার মধ্যে যদি পুরো জীবনটা কাটিয়ে দিন, বামপন্থার যে নীতি আদর্শ কিছু ভ্রষ্ট হয়, তখন কিন্তু সেই কবি জীবন, কবি সত্তার মধ্যেও তো অনেক প্রশ্ন চিহ্ন দেখা দেয় বা দেখা দিতে পারে। আমরা শুধুমাত্র বামপন্থা বলতে গেলে এই সিপিএম কমিউনিস্টের কথা বলছি না, বামপন্থা তো অনেক রকমের ভাগের অনেকগুলো জায়গা রয়েছে। তখন উনি ঠিক করলেন যে শুধুমাত্র মানবতাবাদী বা মানব দর্শনের মধ্যে যদি নিজের দর্শন, মানব দর্শনের কথা উনি বলছেন, যে মানব দর্শনের মধ্যে যদি আমি লেখালেখির মধ্যে থাকি, তাহলে মনে হয় আমার নিজস্বতাকে আমি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারবো।
তার পরবর্তীকালে অনেকগুলো কবিতা লিখলেন, এবং যেটা হচ্ছে ছোটদের ক্ষেত্রে যে আনন্দমেলা যখন দায়িত্ব নিলেন, এবং আপনারা অনেকেই জানেন অনেকে জানেন না, যে সুনীল গঙ্গোপাধ্যায়কে দিয়ে উনি অনেকগুলো ছোটদের জন্য অনেক, যেমন কাকাবাবুর কথা লেখা রয়েছে, এবং আশাপূর্ণ দেবীর কুকুরের আত্মজীবনের যেগুলো রয়েছে, এই যে ব্যাপারগুলো উনি কিন্তু লেখালেন, ধারাবাহিকভাবে লেখালেন। এবং শিশু সাহিত্যের ক্ষেত্রে যে গ্যাপটা ছিল, অনেকটা গ্যাপ ছিল, দেখবেন শিশু সাহিত্যের যে উত্তরণ সেটা কিন্তু অনেকটা নির্মিত আনন্দমেলার যে জায়গাটা সেটা কিন্তু অনেক বেশি আমাদের প্রোগ্রেসিভ হয়েছে। এবং আরেকটা যেটা উনি লক্ষ্য করেছেন এবং বলেছেন বাবা, যে শিশুদের মনে হিংসা, রক্তপাতের কথা এবং বিভৎসতার কথা যতটা তুলে রাখা যায় বা যেটাকে বন্ধ করা যায়, আগে কিন্তু ছোটদের মনে এই জায়গাটা থাকে না বা আসে না। ধরুন কোনো পড়ার রিয়াক্টের মধ্যে হয় হিংসা, এখন ধরুন আমরা যে খেলার যে বন্দুক দিয়ে দিচ্ছে, মানুষের মধ্যে কিন্তু ছোট বাচ্চারা অনেক ক্রাইমও তৈরি হচ্ছে। এইটা কিন্তু ছোটবেলা থেকেই তৈরি হয় বা সমাজ ব্যবস্থার মধ্যে, সেটা নীরেন্দ্রনাথ চক্রবর্তী মনস্তত্ত্বের ক্ষেত্রে দিয়ে তিনি এটাকে ভাঙলেন এবং আমাদের যে শৈশবের যে জায়গাটা সেটাকে অনেক বেশি নিয়ে এলেন। এবার যেটা হচ্ছে যে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর যে বিভিন্ন জায়গার ক্ষেত্রে, যেটা আমরা বলছিলাম যে বামপন্থার ভাবনা চিন্তার মধ্যে, যে নীরেন্দ্রনাথ চক্রবর্তী তখন আরেকটা যেটা হচ্ছে যে সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে যে কবিতা, যে উলঙ্গ রাজার যে কবিতা বা যিশুর কবিতা, সবটাই কিন্তু প্রতিবাদী চরিত্রের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই। এবং আজকে যেটা খুব মানে প্রাসঙ্গিক যে জায়গা, এবং যেটা যে উলঙ্গ রাজার কবিতাটা, ওই কবিতাটা কিন্তু তার ঠাকুমার কাছে ফরাসির একটি উপকথাকে নিয়ে তার ভাবনার মধ্যে দিয়ে এটা এসেছে। সেই আমি বলছি আপনাকে, তো সেই উপকথাটাকে শৈশবের মধ্যে যে গেঁথে তাকে মানে মানে পরিণতির যখন বয়স আসে, তার ম্যাচুরিটি আসে, তখন সেটাকে কিভাবে রূপকথাটাকে আমাদের বাস্তবের ভূমিকার মধ্যে নিয়ে আসা, এবং সেটাই আজকে মিট হয়ে গেছে সমস্ত কাজে। নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলতে আমরা কলকাতার যিশু উলঙ্গ রাজার কথা বলি, কাজে তার আইডেন্টিটিকে তৈরি করতে পারে তার একটি কবিতা বা একটি গল্প, সেটা কিন্তু নীরেন্দ্রনাথ চক্রবর্তী আমাদের কাছে অজান্তে হোক বা ইচ্ছাকৃতভাবে হোক তিনি একটা প্রতিস্থাপন করেছেন। আরেকটা যেটা হচ্ছে যে নীরেন্দ্রনাথ চক্রবর্তী মানে আমাদের কবিতার জগৎ বা সাহিত্য জগতের ক্ষেত্রে বানান সংশোধন বা বানানের জায়গার ক্ষেত্রে কিন্তু উনি অভিভাবকের জায়গায় তৈরি করেছেন, এবং দীর্ঘদিন তিনি আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, এবং কিভাবে লেখা হবে কি জায়গাটা কিন্তু উনি টোটালটাই দেখতেন, এবং মানে আমাদের একদম পুরোপুরি তাকে ছেড়ে দিয়েছিলেন ওনাকে বলতেন। আপনারা একটা গল্প জানেন, ওটা হচ্ছে সম্ভবত 72-74 সালে আনন্দবাজারকে বন্ধ করে দেওয়া হয়েছিল কলকাতার মতো বন্ধ করে দিয়েছিল। তখন নীরেন্দ্রনাথ চক্রবর্তী বিভিন্ন জায়গায় গিয়ে মানে বলা করা করে আনন্দবাজারকে আবার যাতে করা যায় সেই চেষ্টা করেছেন। আর যেটা বলছিলাম, এবং কি লিখবো কেন লিখবো এই যে ব্যাপারটা নীরেন্দ্রনাথ চক্রবর্তী আমাদের বাংলা চর্চার মধ্যে আছেন বা পড়াশোনার মধ্যে রয়েছে। নীরেন্দ্রনাথ চক্রবর্তী দেখলেন যে আমাদের তো অনেক বারবারই আমরা চর্চিত চর্চনের জায়গা, যে একটা কথাকে বারবার আমরা বলি, সেই জায়গাটাকে কি হয়, কোনো জায়গায় নতুনত্ব জায়গা থাকে না, তখন সেটাকে আমাদের কৃষে মনে হয়। সেই কৃষির জায়গা থেকে নীরেন্দ্রনাথ চক্রবর্তী একটা গাইডলাইন দিলেন যে কেন লিখবো, কি লিখবো, এই যে ভাবনা চিন্তা, এটা কিন্তু আমাদের নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছ থেকেই আমাদের পাওয়া এবং দেখা। এবং যেটা হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী যেটা বলছিলাম আরেকবার কথা, যে উনি কোনো ইজমের মধ্যে না গিয়ে আজকে নীরেন্দ্রনাথ চক্রবর্তী বড় করে 100 বছর হয়ে গেল, তার প্রাসঙ্গিকতা এই কারণে যে নীরেন্দ্রনাথ চক্রবর্তী যেমন আমাদের সমাজ ব্যবস্থা ভাবনার ক্ষেত্রে যে লেখাগুলো লিখেছেন, শিশু সাহিত্যেও একটা নতুন দিক দর্শন করতে পেরেছেন, এবং শুধু তাই নয়, এবং তিনি অনেক অনুবাদেরও কাজগুলো করেছেন, এবং লেখক তৈরি করার ক্ষেত্রে সেটা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সব থেকে বড় উদাহরণ। যারা আনন্দবাজারে চাকরি করেছেন বা আনন্দবাজারের যারা লেখক, তারা বারবারই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কথা বারবার বলেছেন, যেমন আনন্দবাজারের রকমজনক ঘাঁটি তৈরি করার ক্ষেত্রে, এবং আমাদের প্রকাশ দাসের কথা, তারপরে শ্যামলকান্তি দাসের কথা যদি আমরা বলি, সেখানে কিন্তু নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা বিশেষ অবদান আমাদের কাছে আছে। এবং আপনারা ছড়ার ক্ষেত্রে দেখবেন, এবং নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সব থেকে বড় কথা, ওই লেখার মধ্যে কিন্তু খুব ভারী কি একদম আটপৌরের শব্দকে কিভাবে নতুন আধুনিকতার মোড়কে পৌঁছে দেওয়া যায়,
এইটা কিন্তু নীরেন্দ্র চক্রবর্তীর মধ্যে আমরা পেয়েছি একদম সরাসরি। এবং নীরেন্দ্র চক্রবর্তী কখনোই মানে একদম পুরো যেটাকে চাপিয়ে দেওয়া শব্দ, ধরুন এই শব্দের সঙ্গে কোনো ম্যাচ করে না। আমরা অনেক সময় যেটাকে উদ্ভব শব্দ বলি বা বুঝতে পারি না, সেই শব্দ কিন্তু নীরেন্দ্র চক্রবর্তী নেই। নীরেন্দ্র চক্রবর্তী অনেকবার আমিও কথা বলেছি যে আপনাকে যেটা বলছি, দেখো আমাদের মা, খুব উদাহরণগুলো বলছে, আমাদের মারা যখন মানে রান্না করার ক্ষেত্রে বা ভাত রান্নার ক্ষেত্রে চাল নিয়ে বসে, দেখবে ছোট ছোট পাথর, ছোট ছোট কাপড় কেমন করে বাছে, যাতে সবাই মানে কোনো বিরক্তি করবে না। সেরকম আমাদেরও ভাবতে হবে, যখন লিখবো এই কাপড় এই পাথরগুলোকে দূরে সরিয়ে নিলে তাহলে মানুষের আনন্দ তৃপ্তি হয়, নিজের ক্ষেত্রেও যেতে হয়। একখাট করে কিছু শব্দ লাগলো কানে, এইটা নীরেন্দ্র চক্রবর্তী খুব ভাবে আমাদেরকে বলতেন বা শুনেছি। তো এইটাই হচ্ছে নীরেন্দ্র চক্রবর্তী। এবং আমরা যতদিন যাচ্ছে তত প্রাথমিক হয়ে উঠছি আমরা নীরেন্দ্র চক্রবর্তীর ক্ষেত্রে। এবং আমরা শুধুমাত্র তো কথাই তো নয়, নীরেন্দ্র চক্রবর্তীর যে লেখা, যে কবিতা আমরা যাতে বেশি করে অধ্যয়ন করতে পারি, আমাদের ছেলেমেয়েদের মধ্যে সঞ্চারিত করতে পারি, তাহলে মনে হয় নীরেন্দ্র চক্রবর্তীর সার্থকতা থাকে এবং বাংলা ভাষা এবং বাংলা সাহিত্য সংস্কৃতি আমাদেরই বহন করে নিয়ে চক্রবর্তী কবিতা